নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন দেখতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে নিয়মিত প্রায় প্রতিদিনের ঝটপট 10টা খবর, ব্রেকিং নিউজ বা অন্যান্য বিষয় নিয়ে ভিডিও বা লাইভ সম্প্রচার উপস্থাপন করার মতোই আজও বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি জাকির হোসেন শেখ। নেতা হওয়ার লক্ষ্যে মার্কিন তাবেদারি, বলুন তো কার কথা বলছি? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন। নিজের ফাঁদে জড়িয়ে হাঁসফাঁস করছেন এখন আরব মুলুকের তেলের রাজা। নামটা বলে দিতে হবে? নিশ্চয়ই বলে দিতে হবে না। আরব দুনিয়ার নেতা হওয়ার জন্য একটা সময়ে তেলকে অস্ত্র করেছিল সৌদি আরব, কিন্তু সময়ের চাকা ঘুরতেই পশ্চিম এশিয়ায় গুরুত্ব হারিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশ। অর্থাৎ রকেট গতিতে উত্থান, তারপর মাথায় চড়েই একেবারে উল্কার মতোই পতন। পশ্চিম এশিয়ার একছত্র রাজা হওয়ার চক্করে সৌদি আরব মান খুইয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ফলে বিশ্ব শক্তির ভরকেন্দ্রের নিরিখে ধীরে ধীরে কমে যাচ্ছে আরব মুলুকটার গুরুত্ব। নেপথ্যে কি যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের একনায়কতন্ত্র, নাকি রিয়াদের অতিরিক্ত আমেরিকা প্রেম? ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর। কিছুদিন আগে পর্যন্ত অবশ্য সৌদি আরবকে সমস্ত ইসলামিক বিশ্বের নেতা বলে মনে করা হতো, কিন্তু বর্তমানে বদলেছে সেই সমীকরণ। আরব মুলুকটাকে এখন চিরশত্রুর তকমা দিয়েছে প্যালেস্টাইনপন্থীদের একাংশ। পাশাপাশি ইরানের সঙ্গে রিয়াদের সম্পর্ক দাঁড়িয়েছে একেবারে সাপে নেউলের মতো। ইসলামের তীর্থভূমিকে দু চক্ষে দেখতে পারে না পশ্চিম এশিয়ার আরেকটা ধনকুবের রাষ্ট্র কাতারও। বিশ্বের তাবড় মুসলিম রাষ্ট্রগুলোকে নেতৃত্ব দেওয়ার নেপথ্যে সৌদি আরবের মূল অস্ত্র ছিল ধর্ম। এই আরব মুলুকেই রয়েছে ইসলামের দুই পবিত্র তীর্থক্ষেত্র মক্কা এবং মদিনা। যদিও গত শতাব্দীর মাঝামাঝি পশ্চিম এশিয়ার আরব দেশগুলোকে সংঘবদ্ধ করার কাজটা শুরু করেছিল মিশর। ওই সময় প্যান আরব প্রকল্পের কথা বলেছিলেন পিরামিডের দেশের তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের, নিশ্চয় নামটা আপনাদের মনে আছে। নাসের ছিলেন ইসরায়েলের ঘোর বিরোধী। আরব দুনিয়ার মধ্যে পশ্চিমী প্রভাবে হঠাৎ করে ইহুদি রাষ্ট্রের জন্ম মেনে নিতে পারেননি তিনি, আর তাই ইসলামিক দেশগুলোর জোট তৈরিতে জোর দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, আরব দুনিয়াকে ইউরোপ এবং মার্কিন সংস্কৃতি থেকে দূরে রাখতে কোমর বেঁধে প্রচার চালিয়েছিলেন তৎকালীন মিশরের এই প্রেসিডেন্ট। 1967 সালে সিরিয়া এবং জর্ডনকে সঙ্গে নিয়ে ইসরায়েল আক্রমণ করেছিলেন নাসের, কিন্তু মাত্র 6 দিনের যুদ্ধে, যাকে ইংরাজিতে বলা হয়, যে কথা রয়ে গেছে ইতিহাসে, 6 ডে ওয়ার, এই যৌথ বাহিনীকে পুরোপুরি পর্যদুস্ত করে ইহুদি ফৌজ। লড়াই শেষে দেখা যায় মিশরের সিনাই উপদ্বীপের বিশাল এলাকা পুরোপুরি চলে গিয়েছে ইসরায়েলের দখলে। এর জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মিশরীয় অর্থনীতি। 6 দিনের যুদ্ধে পরাজয়ের ফলে আরব দুনিয়ায় গ্রহণযোগ্যতা হারিয়েছিলেন নাসের। তার পরবর্তীতে পিরামিডের দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন আনোয়ার সাদাত। প্যান আরব প্রকল্পে সফল করতে 1973 সালের অক্টোবরে ফের ইসরায়েল আক্রমণ করেন তিনি। এবারও সিরিয়াকে পাশে পায় মিশর। ইহুদিদের পবিত্র দিন ইয়েম কিপুর এর সময়ে 2 দিন থেকে আক্রমণ শানায় যৌথ বাহিনী। সাদাতের সেনা সিনাই উপদ্বীপ পুনর্দখলে ঝাঁপিয়ে পড়ে, আর গোলান মালভূমিতে হামলা চালিয়েছিল দামাস্কাসের ফৌজ। প্রাথমিক ধাক্কা সামলে উঠে এই ইয়েম কিপুর যুদ্ধেও জয়ী হয় ইসরায়েল। এর ফলে মিশরের আরব দুনিয়ার নেতা হওয়ার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। পাশাপাশি সিরিয়া এবং জর্ডনের সঙ্গেও কায়রোর সম্পর্কে কিছুটা চিড় ধরে। 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তিতে সই করে বিবদমান দুই পক্ষ। চুক্তির শর্ত অনুযায়ী সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দেন ইহুদিরা বা ইহুদি রাষ্ট্র। গত শতাব্দীর 70-এর দশকে আরব দুনিয়ায় মিশর যখন ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে, ঠিক তখনই রঙ্গমঞ্চে
আবির্ভাব হয় সৌদি আরবের। ইসলামিক দুনিয়াকে নেতৃত্ব দিতে এবং ইহুদি আগ্রাসন ঠেকাতে অপরিশোধিত তেলকে হাতিয়ার করে রিয়াদ। সৌদির এই দাবার চালে রাতারাতি বদলে যায় বিশ্ব অর্থনীতি। পশ্চিম এশিয়ার দ্রুত পট পরিবর্তন দেখে ওয়াশিংটন পর্যন্ত চমকে গিয়েছিল। ইয়েম কিপুর যুদ্ধ পরবর্তী সময়ে আরব দুনিয়ার কাঁচা তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, সেই ওপেকের নিয়ন্ত্রণ একরকম চলে যায় সৌদি আরবের হাতে। ততদিনে পশ্চিম এশিয়ার আরব দেশটা বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত তেল উত্তোলক রাষ্ট্রের তকমা অর্জন করেছে। আর এই ক্ষমতা বলেই ইহুদিদের বিক্রি করা তেলের 5% বন্ধ করার প্রস্তাব দেয় রিয়াদ। পাশাপাশি কাঁচা তেলের দাম 3% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল ওপেক। সৌদি আরব কাঁচা তেলের দাম বৃদ্ধি করায় আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার আর্থিক লোকসান বাড়ছিল। ফলে একরকম বাধ্য হয়েই রিয়াদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ওয়াশিংটন। বলা বাহুল্য, এতে আরব দুনিয়ায় সৌদির গুরুত্ব কয়েক গুণ বেড়ে গিয়েছিল। 1970 সালে তৈরি হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ বা ওআইসি। এই সংগঠন তৈরির নেপথ্যেও বড় ভূমিকা নেয় মক্কা মদিনার ওই দেশ সৌদি আরব। 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরানকে কট্টর শিয়া ধর্মাবলম্বী রাষ্ট্রে পরিণত করেন আয়াতুল্লাহ খোমেনি। সেখানকার শাহ বা রাজা আশ্রয় নেন যুক্তরাষ্ট্রে। পারস্য উপসাগরের তীরের দেশটার উপর থেকে শেষ হয়ে যায় আমেরিকার আধিপত্য। ঠিক এর 1 বছরের মাথায় 1980 সালে প্রতিবেশী ইরাকের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তেহরান। টানা 8 বছর চললেও সেই লড়াইয়ে কোনো পক্ষই জেতেনি। ইরান ইরাক যুদ্ধে আখেরে লাভবান হয় সৌদি আরব। কারণ না চাইতেই যুদ্ধ করে আরব দুনিয়ার দুটো দেশ আর্থিক এবং সামরিক দিক থেকে কিছুটা কমজোরি হয়েছিল। 1979 সালে আচমকা আফগানিস্তান আক্রমণ করে বসে তৎকালীন সোভিয়েত রাশিয়া। এতে ইসলামী দুনিয়ার নেতা হওয়ার ক্ষেত্রে রিয়াদের সামনে সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল। গত শতকের 70 এবং 80-র দশকে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ চরম আকার ধারণ করে। ওই সময়ে ইসলামী বিপ্লবের পর ইরানের সঙ্গে মস্কোর সখ্য বৃদ্ধি পায়। ফলে এশিয়ায় সোভিয়েত প্রভাব কমাতে মরিয়া হয়ে ওঠে ওয়াশিংটন। পরিস্থিতির সুযোগ নিয়ে আমেরিকার পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান মজবুত করে রিয়াদ। আফগানিস্তানে রুশ ফৌজকে হারাতে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর মদতে জন্ম হয় জঙ্গি সংগঠন আল কায়দার। এর শীর্ষ নেতা ওসামা বিন লাদেন ছিলেন সৌদি আরবের ভূমিপুত্র। 1991 সালে কুয়েত আক্রমণ করেন তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। এর জেরে পশ্চিম এশিয়ায় শুরু হয় উপসাগরীয় যুদ্ধ। এতে সরাসরি অংশ নেয় আমেরিকা। উপসাগরীয় যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রকে খোলাখুলিভাবে সমর্থন করেছিল রিয়াদ। বিনিময়ে মার্কিন ডলারে ভরে ওঠে সৌদির কোষাগার। আরব মুলুকটার থেকে বিপুল পরিমাণে তেল কিনতে শুরু করে ওয়াশিংটন এবং পশ্চিমা বিশ্ব। ফলে কয়েক বছরের মধ্যেই দুনিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত হয় সৌদি আরব। 70-এর দশক থেকে শুরু করে 21 শতকের প্রথমার্ধ পর্যন্ত স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠার জোরালো সমর্থক ছিল মক্কা মদিনার দেশ। বিশ্বের যে কোনো জায়গায় মসজিদের উপর হামলা হলে কড়া প্রতিক্রিয়া দিত সৌদি আরব। এতে আরব দুনিয়ায় রিয়াদের জনপ্রিয়তা হু হু করে বেড়েছিল। 2015 সালে সৌদির বাদশাহ হন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। কুরসিতে বসেই বড় ছেলে মোহাম্মদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করেন তিনি। 2022 সালে প্রধানমন্ত্রীর দায়িত্বও পান ওই যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক হুসেন ওবামা। তাঁর আমলে পশ্চিম এশিয়ার নীতিতে বড় বদল এনেছিল ওয়াশিংটন। এই সময় থেকেই একটু একটু করে সৌদি আরবে লগ্নির পরিমাণ কমাতে থাকে মার্কিন সরকার। পাশাপাশি ইরানের সঙ্গে ভাঙা সম্পর্ক মেরামত করতে উঠে পড়ে লাগেন ওবামা। পারস্য উপসাগরের তীরের দেশটার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেন তিনি। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জেরে আর্থিক দিক থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় তেহরান। গত কয়েক দশক ধরে চলা যুদ্ধ এবং যাবতীয় লোকসানের জন্য সৌদি আরব এবং ইসরায়েলকে দায়ী করে ইরান। এরপরই দুই শক্তিধর দেশের বিরুদ্ধে বদলা নিতে পশ্চিম এশিয়ায় একাধিক সশস্ত্র গোষ্ঠী তৈরি করে ওই শিয়া মুলুক। সেই তালিকায় রয়েছে ইয়েমেনের হুতি এবং লেবাননের হিজবুল্লাহ। ইরানের শক্তি বৃদ্ধিতে প্রমাদ গোনেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
2015 সালে হুতিদের নিকেশ করতে ইয়েমেনে লাগাতার আক্রমণের নির্দেশ দেন তিনি, কিন্তু তা সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠীকে বাগে আনতে ব্যর্থ হন তিনি। উল্টে হুতিদের রকেট হামলায় পুরোপুরি নষ্ট হয়ে যায় আরব মুলুকটার সবচেয়ে বড় তেল শোধনাগার। এতে আরব দুনিয়ায় মুখ পড়ে রিয়াদের। তেহরানের উপর চাপ তৈরি করতে 2017 সালে কাতারকে নিশানা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কারণ এই আরব দেশটার সঙ্গে ইরানের রয়েছে গলায় গলায় বন্ধুত্ব। ওই বছর মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে নিয়ে কাতারের উপর আর্থিক অবরোধের ঘোষণা করে রিয়াদ। সৌদির আকাশপথ ব্যবহার নিষিদ্ধ হয় কাতারের জন্য, কিন্তু এত কিছু করেও কাতারের গায়ে আঁচড়টা পর্যন্ত কাটতে পারেনি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরবর্তী বছরগুলোতে ইরানের থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে থাকে পশ্চিম এশিয়ার এই দেশ। এছাড়া কাতার তাদের সংবাদ সংস্থা আল জাজিরা বন্ধ করুক চেয়েছিল সৌদি আরবও। অর্থনৈতিক অবরোধের পর উল্টে রিয়াদের কড়া সমালোচনা শুরু করে ওই গণমাধ্যম। 2017 সালে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে রিয়াদে আমন্ত্রণ করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবে পা দিতেই তাকে একরকম আটক করেন স্থানীয় প্রশাসন। পরে টিভিতে লাইভ সম্প্রচার চালিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা নেওয়া হয় তার। গোটা ঘটনার নেপথ্যে মোহাম্মদ বিন সালমানের হাত থাকার অভিযোগ ওঠে। সেই সঙ্গে আরব দুনিয়ায় এক নায়ক হিসাবে বদনামের মুখে পড়েন সৌদির এই যুবরাজ। একটা সময় সালমানের অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন পেশায় সাংবাদিক জামাল খাশোগি, কিন্তু পরবর্তীকালে যুবরাজের কড়া সমালোচনা করতে শুরু করেন খাশোগি। একটা সময়ে দেশ ছেড়ে পালিয়ে ইউরোপে যান খাশোগি। 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ঢুকেছিলেন তিনি, কিন্তু তারপর আর তাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর দাবি, সালমানের নির্দেশেই দূতাবাসের ভিতরেই জামাল খাশোগিকে কেটে টুকরো টুকরো করে দেয় তার ভাড়া করা ঘাতকরা। 2020 সালের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় আব্রাহাম অ্যাকর্ড। এতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, সুদান এবং মরক্কো। চুক্তিতে কোথাও প্যালেস্টাইনের কথা লেখা ছিল না। প্রাথমিকভাবে আব্রাহাম অ্যাকর্ড মানতে রাজি না হলেও পরে এতে সম্মতি দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতে প্রবল ক্ষুব্ধ প্যালেস্টাইনীয়রা রিয়াদকে একরকম শত্রু হিসেবে দেখতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালে পশ্চিম এশিয়ায় গড়ে ওঠে 4 দেশের নতুন সংগঠন I2U2। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে ভারত, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহী। মূলত বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এটাকে তৈরি করেছে সংশ্লিষ্ট 4টে দেশ। সেখানেও জায়গা না পাওয়ায় আরব দুনিয়ার গ্রহণযোগ্যতা হারিয়েছে সৌদি আরব। দেশের আর্থিক পরিস্থিতি মজবুত করতে ভীষণ 2030 প্রকল্পের সূচনা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মাধ্যমে পর্যটন ব্যবসাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে রিয়াদ, কিন্তু বিশ্লেষকদের দাবি প্রকল্প শেষ করার মতো প্রয়োজনীয় অর্থ হাতে নেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ফলে ভবিষ্যতে তেলের কুয়োগুলো যত ফুরিয়ে আসবে ততই আরব মুলুকটার গুরুত্ব আরো কমবে বলে স্পষ্ট করেছেন তারা। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন, আর কামনা করি সব সময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।